আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। সম্মানিত দর্শক, বর্তমান শিক্ষামন্ত্রী জনাব এহসানুল হক মিলন তাকে নিয়ে মারাত্মকভাবে ট্রল হচ্ছে এবং অবাক করার ব্যাপার হলো যে নজিরবিহীনভাবে বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় না, কেবলমাত্র স্কুল কলেজ, সেই স্কুল কলেজের তরুণ যারা আছেন, তরুণী যারা আছেন, বালক বালিকা যারা আছেন, তারা শিক্ষামন্ত্রীকে নিয়ে ট্রল করছেন। খুব নির্মম এবং নিষ্ঠুর ট্রল করছেন। এটার জন্য শিক্ষামন্ত্রী কতটা দায়ী বা তার চিন্তা চেতনা, ধ্যান ধারণা, কর্ম কতটা দায়ী, সে প্রসঙ্গে আমি গেলাম না। মূল ব্যাপারটা হলো যে, যেমন একটা সময় নুরুল ইসলাম নাহিদ সাহেব শিক্ষামন্ত্রী ছিলেন, তাকে নিয়েও কিছু ট্রল হতো। তারপর আমি নিজে তার বিরুদ্ধে একটা লেখা লিখেছিলাম, খুবই যাকে বলা হয় তার সমালোচনা করে। একদিন আমার কন্যা সন্তানের স্কুলে আমি গেলাম, আমি তখন সংসদ সদস্য, অগ্রণী স্কুলে। তো তিনি সেখানে এলেন অতিথি হয়ে, এবং সে অনুষ্ঠানে তাকে ঘিরে যে আদিক্ষেতা, তার কিছু বক্তব্য ইত্যাদি আমি দর্শক সারিতে বসে দেখলাম, এবং সেটা নিয়ে বাংলাদেশ প্রতিদিনে একটা লেখা লিখেছিলাম। ভীষণ রকম সেটা ওই মুহূর্তে আলোচিত হয়েছিল। এটা সম্ভবত 2010 বা 11 সনের দিকে। তো মন্ত্রী আবার পরবর্তীতে একটা অনুষ্ঠানে বলছিলেন যে এমপি সাহেব আমাকে একেবারে শেষ করে দিয়েছে, উলঙ্গ করে দিয়েছে, নাঙ্গা করে দিয়েছে। কিন্তু মূল ব্যাপারটা হলো যে জনাব নুরুল ইসলাম নাহিদ দীর্ঘদিন ক্ষমতায় ছিলেন, কিন্তু মন্ত্রণালয়ের ভেতরে এবং বাহিরে তিনি সম্মান এবং মর্যাদা পাননি। 2 নম্বর হলো যে তার ব্যক্তিগত অসততা নিয়ে বা যাকে বলা হয় আর্থিক দুর্নীতি নিয়ে কেউ বলেনি, কিন্তু তার পিএস, এপিএস এদের ব্যাপারে ভীষণ রকম যাকে বলা হয় দুর্নীতির অভিযোগ ছিল। অন্যদিকে দীপুমনি যখন শিক্ষামন্ত্রী হলেন, তার ভাবসাব ছিল তিনি খুবই খারাপ ব্যবহার করতেন অনেক কর্মকর্তাদের সঙ্গে, যেটি আসলে তার একটা ডুয়েল বা ট্রিপল ফেজ আছে। শেখ হাসিনার সামনে তিনি এক ধরনের ব্যবহার করতেন, আমাদের সামনে তিনি এক ধরনের ব্যবহার করতেন, তার অধীনস্থ কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে এক ধরনের ব্যবহার করতেন। ফলে মন্ত্রণালয়ের মধ্যে তিনি জনপ্রিয় ছিলেন না। এই গেল এক। 2 নম্বর হলো তিনি একটা দুর্নীতির নেটওয়ার্ক গড়ে তুলেছিলেন। টাকার বিনিময়ে ভিসি নিয়োগ দেওয়া হয়। এই দুর্নাম এবং বদনাম তার জমানাতে আসে। বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরকে টাকার বিনিময়ে নিয়োগ দেওয়া হয়, প্রিন্সিপালকে নিয়োগ দেওয়া হয়, বদলি করা হয়। এটা শিক্ষামন্ত্রী এই ঘটনার সঙ্গে সরাসরি জড়িত। এই দুর্ভাগ্য আওয়ামী লীগের হয়েছে দীপুমনির কল্যাণে। এবং এই দীপুমনি তার যে এডুকেশন, তার যে লেখাপড়ার মান, সে চিন্তা করুন, একজন ডাক্তার, ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডাক্তার, তারপর একজন উকিল, এলএলবি অনার্স করেছেন, এরপর এমবিএ করেছেন আমেরিকার সে বিখ্যাত বিশ্ববিদ্যালয় থেকে, একটা বিশ্ববিদ্যালয়, সেটা সম্ভবত মানে কর্নেল ইউনিভার্সিটি অথবা এরকম খুব নামকরা একটা ইউনিভার্সিটি, আমার এই মুহূর্তে নাম মনে আসছে না। সেখান থেকে তিনি আবার এমবিএ করেছেন। তো এরকম একজন শিক্ষিত জন রাজনীতির সঙ্গে এরকম সরাসরি জড়িত ছিলেন কিনা আমাদের ছাত্র জীবনে দেখিনি, তবে তিনি সংগঠন করতেন। সন্ধানী নামক যে একটা সংগঠন আছে, ওই যে রক্ত কালেকশন করে, সেই তার সাথে জড়িত ছিলেন। কিন্তু আওয়ামী লীগের সঙ্গে তার যে সম্প্রীতি, মানে সম্পৃক্ততা, এটা খুব বেশি দিনের পুরনো নয়। তিনি হঠাৎ করে শেখ হাসিনার কাছাকাছি আসেন, এবং তিনি শিরিন শারমিন চৌধুরী খুব দ্রুত শেখ হাসিনার একেবারে কাছাকাছি গিয়ে পদ, পদবি, সম্মান, মর্যাদা, মানে রাষ্ট্রীয় সম্মান মর্যাদা, যে সিল সাপ্পর পদ পদবি, এগুলো তিনি পেয়ে যান। কিন্তু শিরিন শারমিন যেটা আছে, সে শুধু পার্লামেন্ট নিয়ে তিনি থাকতেন, কারোর সাথে পাশে যেতেন না, আর অন্য কোনো কিছু দুর্নীতি, অনিয়ম এগুলোর মধ্যে ছিলেন না। জাস্ট শেখ হাসিনা তাকে স্নেহ করতেন, স্নেহ করে একটা জায়গাতে তিনি বসেছিলেন, আর তিনি শুধু বসেই থাকতেন। তো এরকম একজন ভালো মানুষ। আর একজন ভালো মানুষের নাম আমি বলি, যেমন আব্দুর রশিদ, এই ডক্টর মোহাম্মদ ইউনূসের জামানাতে যিনি ক্যাবিনেট সচিব ছিলেন, আমার খুব বন্ধু মানুষ। তো ভীষণ রকম বন্ধু মানুষ। আমি ঠিক তার যখন খুব দুঃসময় গেছে, তখন আমাদের মধ্যে যোগাযোগ হতো, কিন্তু তার যখন সুসময় হলো, আমিও সাধারণত যারা পদ পদবি পায় তাদের কারোর সাথে যোগাযোগ করি না।
আর যারা করে তাদের সাথে অত ইন্টারেস্ট নিয়ে যোগাযোগ করে না। যেমন ধরুন এখন যারা মন্ত্রী এমপি হয়েছেন মোরলে সবাই খুব ঘনিষ্ঠ, এত ঘনিষ্ঠ বলার মতো নয়। আবার আওয়ামী লীগের যারা মন্ত্রী এমপি ছিলেন তারাও খুবই ঘনিষ্ঠ ছিল, কিন্তু কখনই আমি তাদেরকে টেলিফোন করিনি, আবার এখনো যেমন কাউকে করি নাই। তো এই কারণে আব্দুর রশিদ হলেন, তাকে যে মানুষের একটা বড় পদ পদবি পেলে কংগ্রাচুলেশন জানায়, আমি জীবনেই কাজ কারোর সাথে করিনি। এখনো মানে কাউকে একটা ভালো পদ পদবি পেয়েছে কাউকে কংগ্রাচুলেশন জানানো, এটা আমার কাছে কেন হয়ে ওঠে না। একে আপনি অসামাজিক বলতে পারেন, যা কিছু বলতে পারেন। তো এর মধ্যে একজন এডিশনাল সেক্রেটারি আমার সাথে দেখা করতে আসলেন এবং তিনি বললেন যে স্যার, একটা দীর্ঘদিন লড়াই করছি, সংগ্রাম করেছি, এখন একটা খারাপ জায়গাতে আছি, একটা ভালো জায়গাতে যেতে পারে, চাকরি আসি আর বছর খানিক ভালো লাগতো। তা আমি বললাম যে আপনি আব্দুর রশিদ ক্যাবিনেট সেক্রেটারি, তার সঙ্গে দেখা করেন, আমার সালাম দিন, আশা করি তিনি আপনাকে সাহায্য করবেন। বলে স্যার আমি গিয়ে কী বলবো তাকে? বলবো যে আমার বিষয়টা একটু দেখতে বলছে। তো উনি বললেন যে স্যার আপনি টেলিফোন না করলে হবে না, এবং তাকে বুঝাই বলতে হবে, সে এত ভালো মানুষ যে আপনি যদি, আমি গিয়ে যদি বলি যে রনি স্যার আমার বিষয়টা একটু দেখতে বলছে, আমাকে দেখতে বলছে, তখন সে শুধু আমার দিকে তাকিয়ে থাকবেন। ওই আপনি বলছেন দেখে, সে শুধু আমার দিকে তাকিয়ে থাকবেন এবং আমাকে দেখবেন, এবং এটার মধ্যেই তার কর্মপরিধি থাকবে, এর বাইরে তিনি আর অন্য কিছু চিন্তা করবেন না। তো এত ভালো মানুষ তিনি। এখন মানে আমাদের এলাকার এক হুজুর বিয়ে করলেন, তার ছেলে হলো, তো আশেপাশের লোকজন বললো যে হুজুর এত ভালো মানুষ, তার ছেলে মেয়ে হলো কি করে, বা তার স্ত্রী প্রেগনেন্ট হলো কি করে? হুজুরের পক্ষে তো এগুলো করা ঠিক না। তো এরকম অনেক ঘটনা ঘটে। শিরিন শারমিন ওরকম ভালো মানুষ, শেখ হাসিনা তাকে বসিয়ে দিয়েছেন, তিনি শুধু ওখানে তার যে কর্তব্য যতটুকু আছেন অতটুকুই করেছেন, ডানেও তাকাননি বামেও তাকাননি। তো সেই দিক থেকে নুরুল ইসলাম নাহিদ বা ডাক্তার দীপুমণি তারা ওই রকম না, তারা ডানে বামে উপরে নিচে সব জায়গায় তাকিয়েছেন, এবং তার মধ্যে দীপুমণি যাকে বলা হয় সুপার, যাকে মানে স্মার্ট, এত স্মার্ট যে শেখ হাসিনাকে তিনি বুঝতেই দেননি যে শিক্ষা মন্ত্রণালয়কে তিনি গাং করে দিয়েছেন। এনিওয়ে, এখন যেটা বললাম যে সেই মন্ত্রণালয়ে মিলন সাহেব বলছেন, ডক্টর এহসানুল হক মিলন। ব্যক্তিগতভাবে তিনি সজ্জন, ওয়েল বিহেভড, অতিথি পরায়ণ, বন্ধুবৎসল। তার সঙ্গে যাদের সম্পর্ক রয়েছে সবাই তাকে খুব আপন মনে করেন, যে এহসানুল হক মিলন আমার বন্ধু মানুষ। তিনি ছাত্রদলের রাজনীতি করেছেন। এহসানুল হক মিলন ফজলুল হক হলের ভিপি ছিলেন, সাবেক সংসদ সদস্য ছিলেন, সাবেক মন্ত্রী ছিলেন, আমেরিকাতে ছিলেন দীর্ঘদিন, আমেরিকার পাসপোর্টও তার ছিল। রাজনীতি করার জন্য তিনি মার্কিন নাগরিকত্ব ছেড়ে দিয়ে বাংলাদেশে চলে এসেছেন। তার স্ত্রী রাজনৈতিক ক্যারিয়ার অসম্ভব ভালো, ছাত্রদলের একেবারে কেন্দ্রীয় নেত্রী ছিলেন, এবং যাকে বলা হয় যদি এহসানুল হক মিলনের স্ত্রী না হতেন তিনিও মন্ত্রী হতে পারতেন বা এমপি হতে পারতেন, তার সেই ধরনের ক্যারিয়ার ছিল বা এখনো আছে। দ্বিতীয়ত হলো যে তার যখন খুব দুঃসময় যায় এই গত 17 বছরে, ঠিক সেই সময়টাতে তিনি যে কোনো কারণে হোক তারেক রহমান সাহেবের সঙ্গে তার সম্পর্ক ভালো যাচ্ছিল না, দলের সাথে সম্পর্ক ভালো যাচ্ছিল না। 2018 সনের তাকে যে নির্বাচন, সেখানে মনোনয়ন দেওয়া হয় নাই, তিনি খুব ভীষণ রকম মনক্ষুণ্ণ ছিলেন। তারপরেও তিনি ভেঙে পড়ার মানুষ না। ওই সময়টাতে তিনি ইসলামিক ইউনিভার্সিটি অফ মালয়েশিয়া, যেটাকে IIUM বলে, ওখানে তিনি পিএইচডি করেছেন, ডক্টরেট ডিগ্রি নিয়েছেন। এটা চারটিখানি বিষয় না, ভালো ইউনিভার্সিটি, এবং লেখাপড়া করে সেখান থেকে পিএইচডি নিতে হয়, এবং নাও হি ইজ এ পিএইচডি হোল্ডার, ডক্টর এহসানুল হক মিলন। তার বয়স যত ইয়াং মনে হোক, তার বয়স সম্ভবত 71, 72 বা 73 বছর হবে, যথেষ্ট বয়সী, স্বাস্থ্য ভালো আছে। তো এই মানুষটি এখন শিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী। তো তিনি ভালো করবেন এটাই সকলের আশা, তিনি চমক দেখাবেন এটা সকলের আশা, এবং তাকে সবাই আমরা জানি যে তিনি বাংলাদেশের শিক্ষা জগতে যখন খুব নকল, খুব এলিমেন্টারি ফোর্স হয়ে যাচ্ছিল, ঠিক সেই সময়টাতে তিনি নকল বন্ধ করতে পেরেছিলেন অত্যন্ত সাহসিকতার সাথে। আর তার যে নির্বাচনী এলাকাতে তিনি বেশ জনপ্রিয়, কচুয়াতে এবং চাঁদপুরে তিনি কতগুলো কাজ করেছেন, বিশেষ করে আমাদের যে ইলিশ প্রযোজন মৌসুম
এবং ইলিশের উৎপাদন বৃদ্ধি করা, এই বিষয়টিতে তার বিস্ময়কর যাকে বলা হয় সফলতা রয়েছে। অন্যান্য যে বিষয়গুলো রয়েছে, রাজনীতি করতে গেলে অনেকে থাকে, জেদি হয় মানুষ, রাগী হয়, প্রতিপক্ষের প্রতি খুব নিষ্ঠুর হয়, এবং এটা যাদের নেই তারা আসলে রাজনীতিতে সাস্টেন করতে পারে না। এটা হয়তো ওনারও আছে, আমরা ওইদিকে যাব না, কিন্তু হি ইজ এ ক্যাপাবল ম্যান। এবং ওইরকম কারোর সাথে এনিমিটি করা, কাউকে ক্ষতি করা এটা নেই। কিন্তু সেই মানুষটি এখন এই সময়টাতে এসে শিক্ষা মন্ত্রণালয়ে দায়িত্ব প্রাপ্তির পরপরই এই মাত্র 60 দিনের মাথায় একটা বিশেষ জেনারেশন যারা স্কুলে পড়ছে, কলেজে পড়ছে, তাদের কাছে তিনি একজন তুচ্ছ তাচ্ছিল্যের ব্যক্তিতে পরিণত হয়েছেন। এখন এটি কি তার দোষ, নাকি আমাদের একটা জেনারেশনের মধ্যে একটা বিবর্তন এসেছে? এই তরুণরা কেউ তাকে ঠাট্টা করছেন, কেউ তাকে গালাগাল করছেন, কেউ তাকে অভিনয় করছেন। তিনি যে ভাষায় কথা বলেন, প্রত্যেকটা মানুষেরই, যেমন ধরুন আমি যে ভাষায় কথা বলি, এখন আপনার সঙ্গে সে ভাষায় মিলবে না। বা আমাদের মধ্যে যারা কন্টেন্ট তৈরি করেন, জনপ্রিয় যারা কন্টেন্ট ক্রিয়েটর, তো সবাই আমাদের ভাষা, আকার, আকৃতি, চেহারা, সুরত, লেখাপড়া, দৃষ্টিভঙ্গি আলাদা। কিন্তু এই আমাকে যদি আপনি ট্রল করতে চান যে মিস্টার রনি এইভাবে কথা বললেন, এইভাবে ঘাড় নাড়ান, এইভাবে মিউ মিউ করেন, এইভাবে চিউ চিউ করেন, এইভাবে ম্যানা ম্যানা করে কথা বলেন, মানে আমাকে অফ করার জন্য ইউ মাস্ট হ্যাভ ম্যানি ম্যানি থিংস। তো এই ক্ষেত্রে জনাব এহসানুল হক মিলন, তার একটা হাঁটার স্টাইল আছে, তার একটা কথা বলার স্টাইল আছে, তার একটা কণ্ঠস্বর আছে যেটা স্বয়ং আল্লাহ দিয়েছেন, তার একটা চেহারা সুরত আছে ইত্যাদি, তার একটা নাম, এই জিনিসগুলো আছে। তো এগুলোর কোনো কিছু, অনেক কিছু জিনিস আছে তিনি নিয়ন্ত্রণ করতে পারবেন না, তার মতোই চলবে। কিন্তু এই বিষয়গুলো নিয়ে এই সমাজে তিনি কখনো লাঞ্ছিত হননি, অপমানিত হননি। তার এই জিনিসগুলো আগেও ছিল। তিনি এই ভাষায়, এখন যে ভাষায় কথা বলেন, এই ভাষায় আগেও কথা বলতো, কিন্তু যেই মন্ত্রী হিসেবে তিনি দায়িত্ব নিলেন, এখন তার ওই কথা বলার স্বর, টন, এগুলি নিয়ে ছেলেরা মেয়েরা ট্রল করছে, তারা ঠাট্টা মস্করা করছে। এবং এই তাদের ঠাট্টা মস্করা দেখে আমাদের মতো বুড়ো বুড়ো মানুষ যারা আছে, আমরা খুব মজা লুটছি, এবং এগুলো সব ভাইরাল হয়ে গেছে। সবচেয়ে অবাক করা ব্যাপার হলো যে তার কণ্ঠস্বর নকল করে, তার বক্তব্যকে বিকৃত করে, তাকে একটা খেলনা পুতুল, তাকে একটা পাপেট, তাকে একজন ফালতু মানুষ, তাকে একজন অথর্ব গর্ধপ বানানোর জন্য তারই নাতির বয়সী ছেলেরা মেয়েরা চেষ্টা করছে। সে ডেঞ্জারাস, নির্মম এবং নিষ্ঠুর। এই গেল এক। 2 নম্বর হলো যে তাকে রীতিমতো, যেটাকে বলা হয় বডি শেমিং, সেটা করা হচ্ছে। তার হাঁটা চলা নিয়ে, তার মানে অঙ্গভঙ্গি নিয়ে, তার চাহনি নিয়ে টিটকারি করা হচ্ছে, এবং এতে করে তিনি নিঃসন্দেহে মানসিকভাবে ভেঙে পড়বেন টুডে অর টুমরো, এবং তিনি কাজ করতে আনন্দ পাবেন না, এবং তার আশেপাশে যারা লোকজন আছেন, সরকারি কর্মকর্তা আছেন, তারা মুখ টিপে পেছনে পেছনে হাসবেন। থার্ডলি হলো, আমি কয়েকজন মেয়েকে দেখলাম, বেশ কয়েকজন মেয়েকে দেখলাম, তারা রীতিমতো যৌন নির্যাতন শুরু করেছেন। কেউ বলছেন তাকে মিলন মন্ত্রী। মানে মিলন মানে কি? তারা বলছেন ইন্টারকোর্স, মানে সেক্সুয়ালি এই জিনিসটিকে তারা বলতে চাচ্ছেন। একজন বলতেছেন যে আমাদের মিলন মন্ত্রী বা আমাদের মিলন আঙ্কেল লেখাপড়ার সঙ্গে আমাদের মিলন ঘটাতে চান, কিন্তু আমরা তো আসলে আমাদের ভবিষ্যৎ যে স্বামী তার সঙ্গে মিলিত হতে চাচ্ছি, মিলন করতে চাচ্ছি। খুবই আপত্তিকর। আর একজন আবার বলতেছে যে স্বামীর সঙ্গে কেন, তার সঙ্গে নয় কেন, বলি আবার সে ঠোঁটটা সেই ভিলেনের মতো, নায়িকা ভিলেনের মতো এইভাবে সে কামড় দিল, ঠোঁটটা কামড় দিল, এমন ভাবে যে উফ কি সেক্সি, কি আকর্ষণীয়, যদি পেতাম খেয়ে ফেলতাম। এরকম আসে না যে নায়ক যাচ্ছে, পেছন থেকে একটা কামাতুর মহিলা তাকে দেখে সে অঙ্গভঙ্গি করছে। ঠিক এইরকম ঘটনা বাংলাদেশের একজন শিক্ষামন্ত্রীকে নিয়ে হচ্ছে, যেটিকে রীতিমতো সেক্সুয়াল হ্যারাসমেন্ট বলতে পারেন, বডি শেমিং বলতে পারেন, ট্রল বলতে পারেন। কিন্তু এটা যদি এরকম চলতে থাকে তাহলে এই দেশ কোথায় যাবে? এই দেশে মানুষ কিভাবে কাজ করবে? আর আমাদের যে জেনারেশন, সেই জেনারেশনের ভবিষ্যৎ কি? যারা সমাজবিজ্ঞানী, রাষ্ট্রবিজ্ঞানী, তারা নিঃসন্দেহে বিষয়টি নিয়ে ভাববেন,
আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান